পাঁচজন রিটায়ার্ড স্পেশাল ফোর্সের সদস্যরা একদিন কলম্বিয়ার ড্রাগ মাফিয়ার বাড়িতে $70 মিলিয়ন ডাকাতির এক ভয়ানক প্ল্যান করে বসে। কিন্তু সেই মিশনে তাদেরকে এমন সব পরিস্থিতির মুখ দিয়ে যেতে হয় যা রীতিমতো তোমাকে থ্রিল করে দেবে। বলছিলাম 2019 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ট্রিপল ফাউন্ডের মুভির কথা। টাকার লোভ ও এর পরিণাম যে কি কত প্রকার ও কি কি হতে পারে সেটা এই মুভিতে দেখলেই তুমি বুঝে যাবে। আর শেষে যে টুইস্ট রয়েছে তার কথা নাই বললাম। মুভিটি আমার বেশ পছন্দের, আর আমিও মনে করি তোমাদেরও অনেক ভালো একটি সময় কাটবে। তাই ঝটপট একটি লাইক দিয়ে রেডি হয়ে যাও এই অস্থির মুভিটির এক্সপ্লেনেশন দেখার জন্য। তো চলো আর পেছাল না বাড়িয়ে মূল গল্পে চলে যাক। মুভির শুরুতে আমরা একজন স্পেশাল ফোর্সের সদস্য সান্তিয়াগোকে দেখতে পাই কলম্বিয়ার একটি অঞ্চলে অভিযান পরিচালনা করতে। এখানে সান্তিয়াগো এসেছে এক ড্রাগ লর্ড বা মাদক গডফাদারকে ধরার জন্য, যার নাম লরিয়াল। সান্তিয়াগো কলম্বিয়ার পুলিশের সহায়তায় সাসপেক্টের বাড়িতে সামনে গিয়ে চারিদিক থেকে ঘিরে ফেলে। পুলিশ তার হেড মাইক দিয়ে তাদেরকে সারেন্ডার করার নির্দেশ দেয়, কিন্তু কিসের সারেন্ডার, উল্টো ডিজে গান বাজিয়ে আতঙ্কায় তারা ভিতর থেকে পুলিশের উপর গুলি শুরু করে। এবার সান্তিয়াগো সবাইকে ব্যাকআপ নিয়ে হোল্ড করতে বলে, কারণ ভিতরে অনেক সদস্য আছে বলে তার মনে হচ্ছে। ততক্ষণে মাদক ব্যবসায়ীরা কয়েকজন পুলিশের মাথার খুলি উড়িয়ে দিয়েছে, আর এটা দেখে সান্তিয়াগো আরো ঠান্ডা মাথায় প্ল্যান করতে থাকে যে কিভাবে এদেরকে খতম করা যায়। এবার সান্তিয়াগো শান্ত মনে ওই বাড়ির কাছাকাছি চলে আসে, আর তার কাছে তাকে হ্যান্ড ক্যানিয়ন দিয়ে ফায়ার করলে ওই বিল্ডিং এর বারান্দা উড়ে গিয়ে মাদক ব্যবসায়ীরা মারাত্মকভাবে আহত হয়। পরিবেশ যখন ঠান্ডা হয়ে যায় তখন সান্তিয়াগো ভিতরে ঢুকে দেখতে পায় অনেক মাদকের চেলারা সেখানে আটক হয়ে পড়ে আছে। কলম্বিয়ার একজন পুলিশ তাদের বস লরিয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলে, আরে স্যার, এখানে $4 লাখ আছে, এটা নিয়ে আমাদেরকে ছেড়ে দেন। কিন্তু মাদক ব্যবসায়ীদের কাছে $4 লাখ তো হাতের ময়লা। তাই পুলিশ তাদেরকে লরিয়ার লোকেশন জানাতে বলে, যেখানে লরিয়ার তার সমস্ত টাকা লুকিয়ে রেখেছে। ওইখানে আটক হওয়া একজন লরিয়ার লোকেশন আমাকে জানায় আর বলে যে সে তার সব টাকা একটি জঙ্গলের মধ্যে বাড়ি বানিয়ে সেখানে লুকিয়ে রেখেছে, কারণ লরিয়াল কখনোই ব্যাংকে বিশ্বাস করে না। তার ওই বাড়িতে অনেক সিকিউরিটি আছে, যেখান থেকে কারোর সাধ্য নেই এক টাকা বের করার। এই সব শোনার পর পুলিশ একে একে সবাইকে ক্রস ফায়ার দেয়, আর এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ইয়োভানা। তাকে সহ আরো কিছু মাদক ব্যবসায়ীদেরকে ধরে জেলে নেওয়ার সময় ইয়োভানা সেখান থেকে চাকমা দিয়ে পালিয়ে যেতে চায়। সান্তিয়াগো তার টিমকে বলে, ওকে আমি ধরে আনছি। এই বলে সে ইয়োভানার পিছু নেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে তাকে হারিয়ে ফেলে। তোমরা কি ভাবছো কিভাবে এত সহজে একটি মেয়ে এই মাদক পুলিশের কাছ থেকে পালিয়ে গেল? আসলে মেইন ব্যাপার হচ্ছে এই ইয়োভানা হলো সান্তিয়াগোর বর্তমান ইনফর্মার, যে কিনা লরিয়ার গুপ্তচর হিসেবে 2 মাস হলো কাজ করছে। ইয়োভানার ছোট ভাইকে পুলিশ আটক করে রেখেছে, আর সে সান্তিয়াগোকে হেল্প করছে যাতে করে সে তার বাইকে ছাড়িয়ে নিতে পারে। সান্তিয়াগো তাকে প্রমিস করে যে লরিয়াকে শেষ করার পর তার বাইকে যেভাবে হোক তার কাছে ফেরত দেবে এবং এই দেশ থেকে তাকে পালিয়ে যাওয়ার জন্য সব ধরনের হেল্প করবে। এখানে ইয়োভানা তাকে জানায় লরিয়া একটি জঙ্গলের মধ্যে তার বাড়িতে সব টাকা লুকিয়ে রেখেছে। সেখানে প্রায় $70 মিলিয়ন রয়েছে, যেগুলো ওই বাড়ির মধ্যেই আছে। এই এমন শুনে সান্তিয়াগো পুরাই শকড হয়ে পড়ে আর নিজের মাথায় একটি বিশাল হাই স্টেপ প্ল্যান করে ফেলে। তার প্ল্যান অনুসারে এবার সান্তিয়াগো দেখা করে তার কয়েকজন এক্স কলিগের সাথে, যারা ইতিমধ্যে স্পেশাল ফোর্সের থেকে রিটায়ার নিয়েছে। এদের মধ্যে এর নাম হচ্ছে আয়রন হেড। আয়রন হেড বর্তমানে স্পেশাল ফোর্সের মেন্টাল হেলথের ইন্সপেক্টর হিসেবে রয়েছে। সান্তিয়াগো তাকে প্ল্যান সম্পর্কে জানালে সে বলে, যদি রেড ফ্লাই তোমার প্ল্যানে রাজি হয় তাহলে আমি তোমার সাথে যোগ দেব। এখন সান্তিয়াগোর কাজ হচ্ছে এই রেড ফ্লাই কে রাজি করানো। পরের সিনে আমরা রেড ফ্লাই কে দেখতে পাই, যে কিনা স্পেশাল ফোর্সে থাকাকালীন খুব মেরিড এবং টপ ক্লাসের একজন সোলজার ছিল। কিন্তু বর্তমানে রেড ফ্লাই অনেক অর্থকষ্টের মধ্যে আছে, টুকটাক বাড়ি বিক্রি দালালি করে সে তার মেয়েকে নিয়ে কোনো রকমের দিন যাপন করে চালিয়ে নিচ্ছে। সেখানে সান্তিয়াগো উপস্থিত হয়ে তাকে তার প্ল্যান সম্পর্কে বলতে থাকে। সান্তিয়াগো জানায় সে একটি এজেন্সির মাধ্যমে আনঅফিশিয়ালি মিশনের দায়িত্ব পেয়েছে, যেখানে একজন ড্রাগ লর্ডের বাড়িতে রেড করে তার সকল অর্থ সিজ করতে হবে। যত টাকা আমরা সিজ করতে পারবো তার 25% অ্যামাউন্ট আমাদের দিয়ে দেওয়া হবে। টাকার অঙ্ক যেহেতু 70 মিলিয়ন, তাই আমরা যদি এটা করতে পারি তাহলে এক একজনের ভাগে হিউজ অ্যামাউন্ট পাওয়া যাবে, যা দিয়ে আমরা বাকি জীবন আরাম আয়েশে পার করতে পারবো। যেহেতু রেড ফ্লাই অনেক ট্যালেন্ট ছিল, তাই সে বুঝে যায় এই কাজটা হচ্ছে একদম ইল্লিগাল। তাই সে সরাসরি নাকচ করে দেয় এই মিশনে যাওয়ার জন্য। কিন্তু সান্তিয়াগো বলে, ভাই, সারা জীবন দেশের জন্য 5 বার গুলি খেয়েছো, কিন্তু দেখো তার বিনিময়ে এখন মেয়েকে একটি ভালো কলেজেই ভর্তি করতে পারলে না। কি লাভ হলো সারা জীবন এত সৎ থেকে? তার চেয়ে জীবনে একবার অফ দ্য রেকর্ড কাজ করো। আমি কথা দিচ্ছি কোনো ধরনের ঝামেলা হবে না।
এই সব শুনে তবু রেড ফ্লাইয়ের মন নরম না হলে সান্তিয়াগো পুরো প্রজেক্টের একটি ফাইল তার হাতে বুঝে দিয়ে সেখান থেকে চলে যায়। এবার সান্তিয়াগো ফিরে আসে আয়রন হেডের কাছে আর জানায় এই বান্দাকে তো সে কোনোভাবেই রাজি করাতে পারলো না। আয়রন হেড বলে তাকে ছাড়া মিশন সম্ভব নয়, কারণ তার যে ট্যালেন্ট সেটা দিয়েই কেবল এই এমন কঠিন মিশনকে একদম পানির মতো সহজ করা পসিবল। এখানে এবার তাদের সাথে দেখা হয় আরো দুজন ফ্রেন্ডের সাথে, যাদের নামে বেন ও ক্যাটফিশ। বেন বর্তমানে বক্সিং প্লেয়ার আর ক্যাটফিশ আগে ছিল স্পেশাল ফোর্সের একজন পাইলট। সান্তিয়াগোর এই মিশনে একজন পাইলট প্রয়োজন, তাই সে ক্যাটফিশকে জয় করার জন্য অফার করলে সেও জানায় বর্তমানে সে একদম সাংসারিক মানুষ, এখন সে আর নতুন করে কোনো ক্যাচালে জড়াতে চায় না। তবুও সান্তিয়াগো তাদের দুজনকে রাজি করতে সক্ষম হয় আর অবশেষে সেখানে রেড ফ্লাই হয়ে সেই ফাইটে উপস্থিত হলে সবার বুঝতে বাকি থাকে না যে তাদের মিশন শুরু হতে যাচ্ছে। সবাই বেশ এক্সাইটেড এমন একটি লাইফ চেঞ্জিং মিশন করার জন্য যেখানে তাদের জীবন পুরোই পাল্টে যেতে চলেছে। তবে রেড ফ্লাই জানায় সে কেবল একজন ব্রেকিং হিসেবে এই প্লেনে থাকবে, কোনো ধরনের ফায়ারিং বা কিলের মধ্যে সে নেই। সান্তিয়াগো এক বাক্যে তার সাথে রাজি হয়ে গেলে দুদিন পর সবাই মিলে আমেরিকা থেকে কলম্বিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সান্তিয়াগো আগে থেকে তাদেরকে ফেক পাসপোর্ট রেডি করে রেখেছিল, আর যেহেতু কলম্বিয়ায় ফেস রেকগনাইজেশন টেকনোলজি এখনো ম্যাচ ভাবে নেই, তাই তাদের ফেসও কেউ চিনতে পারবে না। ফলে কাজ শেষ করতে বের হয়ে গেলেও তাদের কোনো রেকর্ড কেউ খুঁজেও পাবে না। কলম্বিয়াতে এসেই তারা পৌঁছে যায় এক ভয়ানক জঙ্গলের মধ্যে, যেখানে লরিয়ার সেফ হাউস ছিল। এখানে এসে তা সবাই পজিশন নিয়ে অবজার্ভ করতে থাকে বাড়ির কার্যক্রম। এবার ক্যাটফিশ দেখতে পায় বাড়ির অনেক মাইনর বা বাচ্চা কাচ্চা রয়েছে, পুরো বাড়িতে একটি ফ্যামিলির বসবাস। তাই সে সাফ জানিয়ে দেয় এই কাজ করার জন্য সে কোনো বাচ্চা বা মেয়েদের গায়ে আঁচড় দিতে পারবে না। তখন সান্তিয়াগো জানায় তার প্রয়োজন হবে না, কারণ লরিয়া অনেক ধার্মিক মানুষ। সে প্রতি রবিবার সকাল 3টায় 3জন গার্ডের সাথে পুরো পরিবারকে চার্জে পাঠায় প্রার্থনা করার জন্য। আমরা সেই সময়টাতে এই বাড়িতে রেড দেব। তবে সেই সময় লরের এই বাড়িতে থাকার কথা, কারণ এত টাকা ছেড়ে সে কখনোই বাড়ি থেকে বের হয় না। এমন সময় সেখানে সান্তিয়াগো সেই গার্লফ্রেন্ড বা ইনফর্মার একটি গাড়ি নিয়ে তার বাড়ির সামনে উপস্থিত হয়। ইয়োভানা কয়েকটি টাকার ব্যাগ ও হিসাবের খাতা নিয়ে চলে যায় লরিয়ার কাছে সেটা সাইন নেওয়ার জন্য। এখানে আমরা প্রথমবার লরিয়াকে দেখতে পাই। অন্যদিকে আয়রন হেড স্তূপের মধ্যে একটি গ্রাউন্ড সেন্সর দেখতে পায়, যেটা সেট করা হয়েছে যাতে কেউ এই পথ দিয়ে গেলে তার ইনফরমেশন লরিয়া পেয়ে যায়। তবে পুরো টিম এই অবজারভেশনে বুঝতে পারে যে এই জায়গাটা লরিয়া যতটা সেফ ভাবে ততটা না। তাদের মতন এই টিমের কাছে এই ধরনের সিকিউরিটি ব্রেক করা কোনোই ব্যাপার না, তাই সহজেই এই বাড়িতে রেড দিয়ে সব টাকা হাতিয়ে নিতে খুব একটা বেগ পেতে হবে না তাদের। রাতে ডিনার করার সময় যখন রেড ফ্লাই সান্তিয়াগো প্রশ্ন করে তোমার এজেন্সির টিম কখন আসবে, তখন সান্তিয়াগো জানায় এইটা আসলে কোনো এজেন্সির মিশন না, এই মিশনটা আমরা নিজেরাই করতে যাচ্ছি। তোমরা এটা শুনে রাজি হতে না বিদায় আমি তোমাদেরকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছি। এই সব ফাউল কথা শুনে রেড ফ্লাই তো পুরোই মেজাজ খারাপ হয়ে পড়ে। কিন্তু সান্তিয়াগো জানায় আরে ভাই, আমরা তো পুরো এলাকা অবজারভেশন করে দেখেছি যে আমাদের এই 5 জনই এনাফ এই মিশনের জন্য। ফলে এটা করে আমরা সবাই পুরো $70 মিলিয়ন সম ভাগে ভাগ করে নেব। আর এই টাকাগুলো যে সব অবৈধ, তাই কেউ কখনো এই টাকার হিসাব চাইতে আসবে না। এছাড়াও লরিয়াকে মেরে ফেলতে পারলে এই দেশেরও একটা বড় উপকার হবে। এমন হাজারো বয়ান দেওয়ার পর সবাই মোটিভ হয় এবং অবশেষে মিশনটি নিজেরাই করার জন্য সম্মতি জানায়। যেহেতু মেইন প্ল্যান মেকার হচ্ছে রেড ফ্লাই, তাই এবার সে প্ল্যান অনুসারে ব্রিফ করতে থাকে। সে জানায় আমাদের 40 মিনিটের মধ্যে এই রেড শেষ করতে হবে, যাতে তার ফ্যামিলি চার্জ থেকে ফেরত আসার আগে আমরা কেটে পড়তে পারি। রেড স্টার্ট করে আমাদের প্রথম কাজ হবে সব কার্ডদের হ্যান্ডগ্রাফ পরানো এবং সিকিউরিটি রুমের ক্যামেরা ও হার্ড ড্রাইভ ডিস্ট্রয় করা। এরপর এই $70 মিলিয়ন কে ব্যাগে ভরতে হবে। যেহেতু টাকার পরিমাণ অনেক, তাই এর ওজন হবে প্রায় 800 কেজি। এবার এত ভারী ব্যাগ ক্যারি করার জন্য দরকার পড়বে একটি ভ্যানের, কারণ এত ওজন নিয়ে আমরা 5 জন অন্য পথ দিয়ে ভেঙে যেতে পারবো না। যেহেতু এই বইতে যে গাড়িগুলো রয়েছে সেগুলো সব চার্চে যাওয়ার জন্য ব্যবহার করা হবে, তাই আমাদেরকেই ইউভানার মাধ্যমে আরো একটি গাড়ি সেখানে সেট করে রাখতে হবে। এরপর 32 ঘন্টার মধ্যে হেভি লিফটিং হেলিকপ্টার লাগবে, যেটা এই পরিমাণ উড়িয়ে নিয়ে যেতে পারবে এবং আমাদেরকে সেই পোর্ট পর্যন্ত পৌঁছে দিতে পারবে। এই সব প্ল্যান শুনে সবাই তো পুরাই ফিদা হয়ে পড়ে রেড ফ্লাইয়ের ওপর। এরপর সান্তিয়াগো ইউভানার সাথে দেখা করে জানায় আমার একটি এক্সট্রা ভ্যান লাগবে লরিয়ার বাড়ির সামনে। সেটা যদি তুমি করতে পারো তাহলে তোমার বাইকে মুক্ত করার পাশাপাশি আমি তোমাকে $2 মিলিয়ন দেব। এত অ্যামাউন্টের কথা শুনে ইয়োভানা রাজি হয়ে যায় এবং সেটা করার জন্য। সব তো সেট হয়ে গেল, এবার অপারেশনে যাওয়ার জন্য প্রয়োজন ইকুইপমেন্ট। তবে সান্তিয়াগো পুরো একটি অস্ত্রাগার আগে থেকে রেডি করে রেখেছিল তাদের জন্য। এখানে রেড ফ্লাই সবার উদ্দেশ্যে মেইন পয়েন্টগুলো তুলে ধরে। নাম্বার 1, সেফটি। এখানে কোনো মেডিক বা গ্রাউন্ড সাপোর্ট থাকবে না, তাই যখন হলেও
প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে সামনে আগাতে হবে। নাম্বার 2, এই মিশনের পর সবার লাইফ চেঞ্জ হয়ে যাবে, কারণ তোমরা বাইবেল হাতে নিয়ে যে শপথ করেছিলে অন্যায়ের বিরুদ্ধে, সেটা এবার ভাঙতে চলেছে, কারণ আমরা দেশের জন্য নয়, নিজের স্বার্থে অন্যকে আঘাত করতে চলেছি। নাম্বার 3, লরিয়ার ফ্যামিলি, যদি তারা সেদিন চার্চে না যায় তাহলে এই মিশন কোনো কথা ছাড়াই শেষ। কোনো ধরনের সেকেন্ড স্টেপ আমরা নেব না এই মিশনের জন্য, কারণ ফ্যামিলিকে হিট করে আমরা এই অন্যায় কাজ করতে পারবো না। আর সর্বশেষ হলো, এখনো সময় আছে এই মিশন থেকে বের হয়ে যাও, কারণ এখন টাকার লোভে হয়তো আমরা মত্ত আছি, কিন্তু ভালো হয় যদি এই মিশন ছেড়ে এখনই কেউ চলে যায়। তবে এই 5 জনের কেউ এই সব শুনেও মিশন ছেড়ে যায় না। ফলে শুরু হয় এক ভয়ানক লোভের মিশন। পুরো টিম ভারী বর্ষণের মধ্যে মাঝ রাত্রে উপস্থিত হয় লরিয়ার বাড়ির সামনে। সেখানে অপেক্ষা চলতে থাকে কখন তারা ফ্যামিলি চার্চের জন্য বের হবে। ঠিক 6টার সময় লরিয়ার ফ্যামিলি 3 জন গার্ড নিয়ে বের হয়ে পড়ে চার্চের উদ্দেশ্যে। আর অন্যদিকে ইয়োভানাও হাজির হয় একটি খালি গাড়ি নিয়ে। গার্ড তাকে প্রশ্ন করলে সে জানায় এই গাড়ি লরিয়া নিজেই নিয়ে আসতে বলেছে। এদিকে ইয়োভানা সেখানে থেকে চলে যাওয়ার পর স্পেশাল টিমও সামনের দিকে আগানো শুরু করে। ঘরে ঢুকে প্রথমে আয়রন হেড একটি গার্ডকে পিছন থেকে অ্যাটাক করে তাকে বন্দি করে নিয়ে ফেলে। অন্যদিকে সবাই সন্তর্পণে ঘরের মধ্যে দিয়ে হাঁটতে থাকে আর একে একে বাকিদেরও কোনো সাউন্ড ছাড়াই আটক করে ফেলে। কিন্তু একজনকে ধরতে না পেরে ক্যাটফিশ তার পায়ে গান শুট দিয়ে ফলে এই সাউন্ডে সবাই অ্যালার্ট হয়ে যায়। তবে সেখানে আর কোনো গার্ড না থাকায় খুব একটা সমস্যায় পড়তে হয় না তাদের। এরপর সবাই বাড়ির মেইন রুমে প্রবেশ করে, কিন্তু কোথাও তারা একটি টাকা ওদের সন্ধান পায় না। মুহূর্তেই তাদের পুরো টিম বুঝে ফেলে যে ওই ইনফর্মার তাদেরকে ভুল বলেছে, যে এই বাড়িতে টাকা লুকানো আছে। তারা রাগে দুঃখে প্রায় চলে যাবে, ঠিক সেই সময় সান্তিয়াগো কিছু রঙের ডিব্বা দেখতে পায়, যেটা দিয়ে কয়েকদিন আগে পুরো দেয়াল রং করা হয়েছে। তাই সে দেওয়াল ভাঙতে শুরু করে, আর দেওয়াল ভাঙার পর তাদের সবার চোখ আনন্দে জ্বলজ্বল করতে থাকে, কারণ পুরো দেয়ালে থরে থরে সাজানো ছিল লরের সমস্ত ডলারের গুলো। এত এত ডলার, এত এত টাকা একসাথে দেখে সবাই এবার পাগলের মতো তা ব্যাগে ভরতে থাকে। রীতিমধ্যে তাদের 40 মিনিটের 25 মিনিট পার হয়ে গিয়েছে, তাই 15 মিনিটের মধ্যে সব ডলার ব্যাগে ভরে গাড়িতে তুলতে হবে। কিন্তু এত ডলার শেষ হয়ে গেলে অন্যদের ব্যাগেও দেখে সেখানে এক গাদা ডলার পড়ে রয়েছে। তার মানে পুরো বাড়িতে দেয়াল লরিয়ার ডলারে বোঝাই করা ছিল। একদিকে টাইম শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে রেড ফ্লাই তার ডলার ব্যাগে ভরেই যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল এই টাকার নেশা তাকে পুরোই পেয়ে বসেছে। আসলে দীর্ঘদিন অর্থ কষ্টে ভোগার করার রেড ফ্লাই এত অর্থ দেখে পুরো লোভী হয়ে পড়ে। বেন তাকে বারবার নিষেধ করলেও সে বলে এই তো হয়ে যাচ্ছে, এখনই শেষ করে দিচ্ছি। কিন্তু লোভ তাকে এমন ভাবে পেয়ে বসে যে তাই ওভার হয়ে গেলেও সে টাকা নিচেই থাকে। অবশেষে সবাই মিলে চোরাচুরি করালে রোড ফ্লাই শান্ত হয় এবং তারা বের হওয়ার জন্য রেডি হয়। তবে অন্য একটি রুমের মধ্যে আসতে সেখানে আলমারির পিছনে লুকিয়ে থাকা লরিয়া তাদের উপর হামলে করে, কিন্তু এই স্পেশাল ফোর্স তাকে ডিরেক্ট শট দিয়ে তার ইচ্ছা সেখানে শেষ করে দেয়। তবে লরিয়া ছোট গোলাতে আয়রন হেড তার পেটের নিচে আঘাত পায়, কিন্তু সেটা অত গুরুতর না হওয়ার কারণে সে প্রাথমিক ট্রিটমেন্টের পরে তাদের সাথে চলাচল শুরু করে। কিছুক্ষণের মধ্যে তারা টের পায় বাকি যে গার্ডগুলো ছিল তারা ইতিমধ্যে পুরো বাড়ি ঘিরে ফেলেছে। তাই সবাই এবার কিলিং মিশনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে। আসলে তাদের মিশনে কোনো হত্যাযজ্ঞ চালানোর কথা ছিল না, কিন্তু এখন সবাই যে ট্র্যাপে পড়ে গিয়েছে সেখানে কিলিং মিশন ছাড়া সামনে আর এগোনো সম্ভব না। ফলে সবাই একে একে গার্ডদেরকে মেরে সামনের দিকে আগাতে থাকে। যেই এক্সাইটেড ছিল আমি কোনো কিল করব না, সেই সবচেয়ে বেশি কিল করা শুরু করে। একেই বলে টাকার লোভ রে ভাই, টাকার লোভ। অন্যদিকে সান্তিয়াগো একটি বিশাল কুবুদ্ধি পাকায়। যেহেতু পুরো বাড়িতে এখনো কয়েক মিলিয়ন ডলার রয়েছে, তাই সেগুলোতে যেন অন্য কেউ হাত না পড়ে, তাই পুরো বাড়িতে সে আগুন ধরিয়ে দেয় এবং লরিয়ার জীবনের সকল সম্পত্তি এক নিমিষে পুড়িয়ে দেয়। এরপর তারা সবাই মিলে গাড়িতে উঠে রওনা দেয়, আর যাওয়ার পথে তাদের সাথে দেখা হয়ে যায় লরিয়ার ফ্যামিলির সাথে। তারা কি আর জানে এই টিমই তার পরিবারের কর্তাকে মেরে পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছে। যাই হোক, এই টিম এবার একটি লোকাল এয়ারপোর্টে হাজির হয়, আর সেখানেই ক্যাটফিশ পুরো ডলার ওজন করে দেখে যে তারা 70 মিলিয়ন নয়, বরং 250 মিলিয়ন ডলার নিয়ে এসেছে। এটা শুনে তো পুরো টিম আনন্দে ফেটে পড়ে। কিন্তু বড় সমস্যা হলো এত ডলারের যে ওজন তার এই হেলিকপ্টার করে ক্যাপাসিটির বাইরে, কারণ এই হেলিকপ্টারটি 4000 কেজি পর্যন্ত বহন করতে পারবে, কিন্তু সেটাও সর্বোচ্চ 2000 ফিট উচ্চতায়। কিন্তু তাদের হেলিকপ্টারকে 5000 ফিট উচ্চতায় উড়িয়ে সেই অ্যান্টেস নামে পর্বতমালা ক্রস করতে হবে। তাই এই হেলিকপ্টারটি 2000 কেজি বেশি লুট নিতে পারবে না।
তবুও ক্যাটফিশ বুদ্ধি করতে থাকে যে কিভাবে সব ডলারগুলো নেওয়া যায়। এদিকে যেখানে ইয়োভানা উপস্থিত হলে সান্তিয়াগো তার শর্ত মতো ইয়োভানার ভাইকে সেখানে নিয়ে আসে আর তাদেরকে হেলিকপ্টার করে পেরুর বর্ডার পর্যন্ত ছেড়ে দিতে যায়। কিন্তু এখানে রেডফিশ বলে, আরে আমরা এই দুজনকে নিলে তো বেশি ওজন হয়ে যাবে হেলিকপ্টারে, ওদের বাদ দিয়ে দে। কিন্তু সান্তিয়াগো জানায়, আমি যেতে পারবো না, কারণ তাদের জন্য এত কিছু আমরা করতে পেরেছি। তা যাই হোক, পুরো টিম ইয়োভানাকে নিয়ে রওনা দেয় আর তাদের পেরুর বর্ডার পৌঁছে দেয়। সান্তিয়াগো তাকে $2 মিলিয়ন দিয়ে বলে, আমি তোমাদের অস্ট্রেলিয়ার ভিসা ও পাসপোর্ট বানিয়ে দিয়েছি, এখান থেকে সোজা তোমরা অস্ট্রেলিয়া গিয়ে সেফ থেকো। ইয়োভানা সান্তিয়াগো কন্ট্যাক্ট নাম্বার চাইলে সান্তিয়াগো জানায়, আমাকে তোমার খোঁজা লাগবে না, আমি তোমাকে খুঁজে বের করব। এই বলে সান্তিয়াগো তাকে বিদায় জানায় আর টিম এবার উড়াল দেয় সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, যেখানে তাদের জন্য একটি বোট অপেক্ষা করছিল। সকাল সকাল তারা পৌঁছে যায় অ্যান্ডিস পর্বতমালার পাদদেশে। তবে সেখানে যাওয়ার পর থেকে তাদের হেলিকপ্টার ফাজলামো শুরু করে দেয়। অতিরিক্ত ওজনের কারণে হেলিকপ্টার জার্কিং শুরু করলে ক্যাটফিশ বলে, আমাদের কিছু ওজন হালকা করতে হবে, না হলে এই পর্বতমালা আমরা পার হতে পারবো না। তাই সবাই মিলে তা $50 মিলিয়ন ব্যাগ সেই পাহাড়ে এলাকায় ফেলে দেওয়া শুরু করে। কিন্তু এরপরেও তাদের হেলিকপ্টার এত ভার নিয়ে পার হতে পারে না। এর ফলে হেলিকপ্টারের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং সেটা পাশে একটি কৃষি জমিতে ভূপাতিত হয়ে পড়ে। এমন হার্ড ল্যান্ডিং এর কারণে কেউ আহত না হলেও তাদের ডলারের ব্যাগের আশেপাশে অনেক লোক জড়ো হয়ে যায় আর তারা সব ডলারগুলো লুট করা শুরু করে। সান্তিয়াগো তখন নিজেকে আর্মি অফিসার বলে পরিচয় দেওয়ার পর এগুলো সরকারি মালামাল, কেউ যেন এক টাকাও হাত না দেয়। কিন্তু গ্রামের লোক বলে, যেহেতু এটা আমাদের জমিতে পড়েছে তাই এর মালিক এখন আমরা। এই ক্যাচাল নিয়ে সান্তিয়াগো আর রেড ফ্লাই তাদের সাথে অনেক কথা কাটাকাটি শুরু করে দেয় আর এক পর্যায়ে গ্রামের লোকজন তাদের উপর হামলা চালাতে চাইলে রেড ফ্লাই দুমদাম করে 3জনকে শুট করে দেয়। এমন আকস্মিক ঘটনায় সান্তিয়াগো পুরাই শকড হয়ে পড়ে। কিন্তু যেহেতু অঘটন ঘটে গিয়েছে তাই এখন সবাইকে ভয় দেখিয়ে হলেও এখান থেকে ফেরত যেতে হবে। সান্তিয়াগো যখন এই গ্রামের প্রধানের কাছে যায় আর তাকে ভিকটিমের পরিবারের জন্য কিছু নগদ অর্থ প্রদান করলে গ্রামের প্রধান তাদেরকে চলে যেতে দেয়। কিন্তু যাওয়ার সময় তারা দেখতে পায় একটি ইয়াং ছেলে তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আসলে এই ছেলেটি ছিল ওইখানকে মৃত্যুবরণ করা একজন কৃষকের ছেলে। তার চোখে ছিল প্রতিশোধের আগুন, কিন্তু এই মুহূর্তে তার কিছুই করা ছিল না। যাই হোক, পুরো টিম বুঝতে পারে যে তাদের প্ল্যান ও নৈতিকতা ধীরে ধীরে অন্ধকারের দিকে ডুবে যাচ্ছে। তবুও তারা বাকি অর্থগুলো গাধার পিঠে চড়িয়ে সামনের দিকে এগোতে থাকে। তারা একের পর এক ভয়ানক জঙ্গল ও নদী পাড়ি দিয়ে চলতে থাকে সমুদ্র এলাকায় যাওয়ার জন্য। এবার তারা ভয়ানক একটি পাহাড়ের ট্রেনে যাওয়ার সময় ক্যাটফিশে গাদাতে পাহাড় থেকে পা পিছলে ডলারের বস্তা নিয়ে পড়ে যায় আর পুরো আকাশে সেই ডলার ছড়িয়ে পড়ে। এমন ভাবে একের পর এক ডলার হারিয়ে সান্তিয়াগো রেড ফ্লাইকে দোষারোপ করতে থাকে যে তোমার কারণে আজ এই অবস্থা। আমাদের প্ল্যান ছিল 70 মিলিয়ন, কিন্তু তোমার লোভের কারণে আজ এত ডলারের লোড নিচ্ছে আমরা আর বিপদে পড়ছি। কিন্তু বাকিরা তাকে ঠান্ডা করে আর বলে, এখনো যা বেঁচে আছে চলো সেটাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাই। তাই সবাই মিলে আবারও সেটা সামনের দিকে রওনা হতে থাকে। কখনো জঙ্গল, কখনো পাহাড়, কিংবা কখনো ধুধু মরুভূমির পথ দিয়ে তারা পাড়ি জমাচ্ছিল, কিন্তু এই পথ যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না। এক পর্যায়ে তারা আন্দেজ পর্বতমালার চূড়ায় উঠে সিদ্ধান্ত নিলে সকল ডলারের ব্যাগ নিজেরাই উপরে উঠে গাদাগুলোকে মুক্ত করে দেয়। পাহাড়ে উঠে তারা অপেক্ষা করতে থাকে সকালের জন্য, কিন্তু রাতেই সেখানে বরফ জমানো ঠান্ডা পড়া শুরু করে। এমন অবস্থা তাদের প্রয়োজন ছিল আগুন, তাই সবাই মিলে তাদের ব্যাগ থেকে কিছু ডলারের বান্ডেল বের করে তাতে আগুন ধরিয়ে দেয় আর দুনিয়ার সবচেয়ে দামি আগুনের সেক নিতে থাকে। মানে বুঝতেই পারছো, জীবনে বেঁচে থাকাটাই এখন প্রথম স্টেপ, এরপর বেঁচে থাকলে সবকিছুই করা সম্ভব। এমন উদ্ভট কর্মকাণ্ডে তারা নিজেরাও পাগলের মতো আনন্দ করতে থাকে। এবার সকাল হলে তারা নিজের দিকে নামা শুরু করে, কিন্তু এখানেই ঘটে এক মহা বিপত্তি। নিচে নামার সময় কোথা থেকে যেন তাদের উপর ফায়ারিং শুরু হয়ে যায়। পুরো টিম হতভম্ব হয়ে পড়ে বুঝতে থাকে যে কোন দিক থেকে বা কারা তাদের উপর ফায়ারিং করছে, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না। তাই সবাই আলাদা আলাদা ভাবে পাহাড়ের চারিদিকে ছড়িয়ে পড়ে। সান্তিয়াগো পাহাড়ের উপর উঠে দেখতে পায় একটা ছোট ছেলে কান তাক করে পাহাড়ে ফায়ারিং করছে। সান্তিয়াগো একটি শট নিয়ে ওই ছেলেকে ডাউন করে দেয়, কিন্তু অন্য আরেকটা ছেলে খুব সন্তর্পণে রেড ফ্লাইয়ের উপর অবস্থান নেয় আর সেখান থেকেই তাকে একটি হেডশট দিয়ে তার মাথা উড়িয়ে দেয়। এই আচমকা ইভেন্টে পুরো টিম একদম শোকে কাতর হয়ে পড়ে আর সান্তিয়াগো ওই ছেলেটিকে কিল করে দেয়। পরে দেখা যায় এটা ছিল সেই ছেলেটি যার বাবাকে সেদিন রেড ফ্লাই হত্যা করেছিল। কথায় বলে না, বাপ বাপকেও ছাড় দেয় না। তাই রেড ফ্লাই তার জীবন দিয়ে সেই পাপকে মোচন করেছে।
পুরো টিম তাদের ভাই সমতুল্য বন্ধুকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়ে। কিন্তু সান্তিয়াগো সবাইকে সান্ত্বনা দিয়ে জানায় আমাদের যেভাবে হোক এই মিশন শেষ করতে হবে। এই মিশনে যাওয়ার অর্থ রেড ফ্লাই আর্ন করেছে সেটা তার পরিবারের উপর প্রাপ্য। তাই আমরা এই অর্থ নিয়ে গিয়ে সেটা রেড ফ্লাই পরিবারকে বুঝিয়ে দেব। এটা এখন আমাদের কাছে একটি বড় দায়িত্ব। সবাই তার কথা শুনে রাজি হয় আর রেড ফ্লাইয়ের বডি প্যাক করে তারা আবারও সামনের দিকে চলতে থাকে। তারা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে আসে, কিন্তু ইতিমধ্যে 5 দিন পার হয়ে গেছে। তাদের জন্য যে নৌকাটা অপেক্ষা করছিল সেটা আছে কিনা সেই বিষয়ে সবাই কনফিউজড হয়ে যায়। এইটার খোঁজ নিতে বেন বলে আমি কিনারায় গিয়ে দেখে আসি ওই বোটের লোকজন এখনো আছে নাকি। বেন একাই নিচের দিকে রওনা হয় আর সবাই তো অপেক্ষা করতে থাকে সকালের জন্য। সকাল হলে সেখানে বেন আবারও ফিরে আসে আর জানায় ওই বোটটি এখনো সেখানে আছে। তাই আমরা সমুদ্রের কিনারায় পৌঁছাতে পারলেই এই জাহাজ নাম থেকে মুক্তি পাবো। তবে এখান থেকে যে পথ নিচে যাওয়ার দিকে গেছে সেখানে প্রায় 100 জন কিশোর গ্যাং ভারী সব অস্ত্র নিয়ে মৌজ মাস্তি করছে। ফলে আমাদের হয় সবকিছু এখানে ফেলে চলে যেতে হবে, আর না হয় ওই টিমে যাদেরকে কিল করে সামনের দিকে এগোতে হবে। সান্তিয়াগো জানায় সে যদি ইতিমধ্যে অনেক কিছু হারিয়েছে তাই লরির ডয়ারের জন্য, তাই এখন সে কিলের টিনেজারদেরকে মারতেও তার বাঁধবে না। তার বন্ধু যেহেতু এই টাকার জন্যই মরেছে তাই এই টাকা সে দেশে নিয়ে যাবে। কিন্তু পুরো টিম তার কথায় অসম্মতি জানায়, কারণ ইতিমধ্যে তারা বহু পাপ করে ফেলেছে আর কোনো হত্যাকাণ্ড তো কেউই করবে না। আয়রন হেড তাকে বোঝায় যে সান্তিয়াগো সিদ্ধান্ত নেয় তাহলে আমরা যে আয় করেছি এই সমস্ত টাকা এখানে ফেলে যাব আর শুধু রেড ফ্লাইয়ের বডি ও নিজেদের ব্যাগে যা ক্যারি করা যায় তাই নিয়ে রওনা দিব। সবাই এই সিদ্ধান্তে রাজি হলে একটি খাদের মধ্যে তাদের কষ্টের টাকা ব্যাগগুলো একে একে ফেলে দেওয়া শুরু করে। যাক, অবশেষে তারা এই লোভের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো। এবার সামনে আগানোর পালা। পুরো টিম ওই গ্যাংদের মাঝখান দিয়ে সন্তর্পণে এগিয়ে যেতে থাকে। বেন তাদের সাথে না গিয়ে আগে থেকে ওই বিচের কাছে চলে যায় যাতে সে বোটটি রেডি রাখতে পারে। অন্যদিকে সান্তিয়াগো, ক্যাটফিশ ও আয়রন হেড একটি গাড়ি দেখতে পেয়ে সেটার কাছে উপস্থিত হয়। কিন্তু সেখানে আগে থেকে এক ছোকরা উপস্থিত ছিল যে কিনা তাদের দিকে গান তাক করে তার ফায়ারিং করতে চায়। কিন্তু সান্তিয়াগো তাকে কোন রকম শান্ত করতে চায়, তবে ওই ছেলেটি শান্ত না হয়ে তার বসকে কল করতে গেলে সবাই মিলে তাকে আটক করে আর গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যে ওই গ্যাংও বুঝে ফেলে তাদের এখানে বাইরে কেউ এসেছে, তাই সবাই মিলে তাদেরকে ধাওয়া করতে শুরু করে। ক্যাটফিশ বলে আরে ভাই সবগুলার শুট করে উড়ায় দে, এছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা বাকি নেই। কিন্তু সান্তিয়াগো জানায় সে নতুন করে আর কাউকে হত্যা করবে না, তবে যেভাবে ওই গ্যাং তাদের উপর হামলে পড়েছে তাতে ফাইট ব্যাক না করলে তাদেরকেও মরতে হবে। তবুও সান্তিয়াগো শান্ত মাথায় এক এক করে তাদের গাড়ি টায়ারের ফায়ারিং করতে থাকে আর সেগুলোকে থামাতে সক্ষম হয়। অবশেষে তারা বিচের কাছাকাছি চলে আসে আর সেখানে দেখা যায় বেন ইতিমধ্যে ওই স্পিড বোট নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। পুরো টিম রেড ফ্লাইয়ের বডি নিয়ে সেই স্পিড বোটে উঠতে পড়তে সক্ষম হয় আর ফাইনালি তারা সমুদ্রের গভীরে চলে যায়। মুভিটি এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু কাহিনীর টুইস্ট এখনো অনেক বাকি। পরের সিনে দেখা যায় তারা একটি ল ফার্মে এসেছে আর তাদের সবার কাছে থাকা ডলার হিসেব করে দেখা যায় যে তারা মোট $5 মিলিয়ন নিজেদের সাথে করে আনতে পেরেছে। তার মানে এখন প্রতিজন $1 মিলিয়ন করে শেয়ার পাচ্ছে এই মিশনের জন্য। এছাড়া রেড ফ্লাই যে শেয়ারের অংশ আছে তার রেড ফ্লাইয়ের ফ্যামিলির কাছে ট্রাস্ট বানিয়ে সেখানে তারা ডোনেট করে দেয়। তবে বেন তার নিজের শেয়ারও রেড ফ্লাই ট্রাস্টে দান করে দেয় নিজের অপরাধ বোধ থেকে। এটা দেখে একে একে সবাই তাদের নিজেদের $1 মিলিয়ন রেড ফ্লাইয়ের পরিবারকে ডোনেট করে দিয়ে অপরাধের বোঝা কিছুটা নামাতে সক্ষম হয়। সবাই এই ডোনেটের পর সান্তিয়াগোর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তবে যাওয়ার সময় আয়রন হেড সান্তিয়াগোর হাতে একটি কাগজ দিয়ে বলে দেখো কোনোদিন এটাকে কাজে লাগাতে পারো কিনা। সান্তিয়াগো সেই কাগজ খুলে দেখতে পায় সেখানে একটি লোকেশনের কোঅর্ডিনেট লেখা রয়েছে। তার মানে হলো এটা হচ্ছে সেই লোকেশনের এক্সাক্ট কোঅর্ডিনেশন যেখানে তাদের সমস্ত ডলারগুলো তারা ফেলে রেখে এসেছিল। এবার তাহলে কি হতে চলেছে? সান্তিয়াগো কি আবারও সেখানে যাবে সেই ডলার উদ্ধার করার জন্য, নাকি নিজের পাপকে আর সে বেশি দীর্ঘায়িত করবে না? দর্শকদের এই সব প্রশ্নের সম্মুখীন করে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে মুভিটি সেকেন্ড পার্ট আর ইঙ্গিত ছিল এটা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 4 বছরও এই মুভির কোনো সিকুয়েল আসেনি বা কোনো অ্যানাউন্সমেন্টও হয়নি। কে জানে হয়তো কখনো এই মুভির সিকুয়েল আসলে আমরা জানতে পারবো সান্তিয়াগো সেই ডলার উদ্ধার করতে গিয়েছিল কিনা। ততক্ষণ চলো সবাই মিলে অপেক্ষা করতে থাকি।